শোন, আমাদের মাথা না খেয়ে সেই মেয়ের গিয়ে মাথা খা। পিটার গাল ফুরিয়ে বলে। কেমনে মাথা খাবো? কবির ভ্রু কুঁচকে বলল। না তো জানি না। সেই মেয়ে জানে তুই তাকে পছন্দ করিস? না তো জানি না। তাহলে আর কি হলো? আমি কি করে জানবো? সামনে গেলেই তো হাঁটু কাঁপে। কবির হাসতে হাসতে ৫-৬টা কিল ঘুষি মারল ওর পিঠে, তারপর বলল। এই সাহস নিয়ে প্রেম করবি? পিটার পিঠ ডলতে ডলতে বলে। ধুর, মজা নিস না। বুদ্ধি থাকলে একটা বুদ্ধি দে। কবির কিছুক্ষণ গভীর মনোযোগ দিয়ে চিন্তা করতে শুরু করলো। পিটার পাশে দাঁড়িয়ে হাওয়া করার মতো হাত দিয়ে হাওয়া করছিল। বেশ কিছুক্ষণ পরে বলল। পেয়েছি একটা বুদ্ধি। কি বুদ্ধি? তুই চিঠি দিতে পারিস? পিটার থমথমে গলায় বলল। কিন্তু আমি তো চিঠি লিখতে পারি না। কবির চোখ দিয়ে ইশারা করে রঙ্গনকে দেখালো। রঙ্গন এতক্ষণ ওদের ফাও প্যাচাল শুনছিল আর বসে বসে সিগারেট টানছিল। পিটারের ওর দিকে এগিয়ে আসতে দেখে ও বুঝলো কিছু বলবে, তাই পিটার হা করার আগেই বলল। ওসব চিঠি পিঠি লিখতে জানলে তোর আগে নিজের জন্য লিখতাম। বিরক্ত করিস না, নিজেরা যা পারিস লিখে দে। পিটার মন খারাপ করে গিয়ে গাছের নিচে বসলো। তা দেখে কবির ছুটে গিয়ে কোথাও থেকে একটা খাতা কলম এনে বলল। আমি লিখে দিচ্ছি, সমস্যা নেই, তুই বল। পিটার তো মহা খুশিতে কবিরকে জড়িয়ে ধরে গালে একটা চুমু বসিয়ে দিল। কবির গাল মুছতে মুছতে চোখ রাঙিয়ে উঠতে লাগলো। এসব কি? চলে যাব কিন্তু। না না, যাস না, আমি চুমু দেবো না বস। কবির আবার বসে ইশারা করো, এবার বল। প্রিয় চিত্তা, আমি তোমাকে অনেক ভালবাসি। তোমাকে ছাড়া আমি বাঁচব না। তুমি আমার জীবনের প্রথম প্রেম, আমার প্রথম আশা, আমার প্রথম ভালবাসা। তুমি আমাকে যদি ভালোবাসো তবে আমি বাপ রাজা হয়ে জানবো। শোনো, আমাকে হারালে কাঁদতে হবে আড়ালে। তোমার জন্য আমি আকাশের ছাদ তুলে আনতে পারি যদি একবার বলো ভালোবাসো। তোমার জন্য আমি সমুদ্রে ঝাঁপ নিয়ে তোমার জন্য আমি সমুদ্রে ঝাঁপ দিয়ে নুক্তা এনে দিতে পারি। জাস্ট একবার বলো ভালোবাসো। তোমার জন্য আমি রাজপ্রাসাদ বানাতে পারি, শুধু একবার বলো ভালোবাসো। আমার অনেক কিছু লিখতে মন চাই, শুধু আমার বন্ধুর কষ্ট হবে জন্য লিখলাম না। শেষে তোমার জন্য একটা প্রেমের গান। তুমি আমার এমনি একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে না এমন, এক জনমের ভালোবাসাই, এক জনমের কাছে আসাই, এক জনমের ভালোবাসাই, এক জনমের কাছে আসা। একটি চোখের পলক পাততে লাগে যতক্ষণ, তুমি আমার এমন একজন, যারা এক জনমে ভালোবেসে ভরবে না এমন। ইতি তোমার পিটার। চিঠিখানা লেখা শেষ করে রাজ্য জয়ের হাসি হাসল কবির। পিটার খুশি হয়ে আবারও তার গালে একটা চুমু দিল। কবির রেগে দাঁড়িয়ে যেতেই সে চিঠি নিয়ে দৌড়। ওকে চিঠি নিয়ে চলে যেতে দেখে রঙ্গন রসকসহীন গলায় বলল। ওর পিছু পিছু যা, তোর যে মানান লেখার ছিরি ও মায়েরটার খেলে আবার নিয়ে আসতে হবে। রোজা যেমন এসেছিল তেমন ভাবেই চলেও গেল। আর অল্প কিছু রোজা বাকি, এর মধ্যে আর রঙ্গনের সাথে তার তেমন ভাবে দেখা হয়নি। হবে কিভাবে? সে তো সময়ই পায়নি। এখন আবার একটা টিউশনি নিয়েছে। যদিও রোজার মাসে যাওয়া কষ্ট, কিন্তু ঈদের পরেই তার স্টুডেন্টের পরীক্ষা, তাই আর না করেনি। সময় বের করে নিয়েছে, একদম সকাল সকাল পড়াতে যায়। রঙ্গন উহিদের পাড়ার মোড়ে গিটার নিয়ে বসে আছে, একাই আছে আজ। আর সঙ্গে করে তার চেলা পেলাদের নিয়ে আসেনি। গুনগুন করে গান গাচ্ছিল আর ওহির জন্য অপেক্ষা করছিল। তার অবশ্য কারণ আছে, আজ ২৬শে মার্চ, ওহির জন্মদিন। ওহিরাজ ঘুম ভেঙেছে রঙ্গনকে স্বপ্ন দেখেছে রঙ্গন আজ গিটার নিয়ে মোড়ে দাঁড়িয়ে থাকবে। সত্যি সত্যি হলেও তাই। মোড়ের মাথাতেই তাকে দেখল, মাথা নিচু করে পাশ কাটিয়ে চলে গেল। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে রঙ্গন তাকে ডাকেনি, সে তার মতো গান গাচ্ছে। আমার ভিনদেশি তারা এক রাতেরই আকাশে, তুমি বাজালে এক তারা আমার চিলে কোঠার পাশে, ঠিক সন্ধে নামার মুখে তোমার নাম ধরে কেউ ডাকে, মুখ লুকিয়ে কার বুকে তোমার গল্প বলো কাকে, আমার রাত ছাকা তারা তোমার অন্য পাড়ায় বাড়ি, আমার ভয় পাওয়া চেহারা আমি আদতে আনাড়ি। ওহি অবাক হয় রঙ্গন তাকে ডাকলো না। কেন ডাকলো না? দেখেনি নাকি?
আর গিটার ছাড়াই তো গান গায়, তবুও মাঝে মাঝে এটা নিয়ে ঘুরে কেন এটা তার মাথায় আসে না। মনে বেশ কিছু প্রশ্ন এলো, ওগুলোই চিন্তা করতে করতে হাঁটছিল। তাদের এই রাস্তায় বেশি সকালে গাড়ি পাওয়া যায় না, একটু হাঁটতে বড় রাস্তার মোড়ে গিয়ে নিতে হয়। তার চিন্তার মধ্যেই কারো পায়ের শব্দ পেল। ওহি ঘাড় ঘুরিয়ে তাকালো, রঙ্গন হাঁটছে, তবে ওর দিকে তাকাচ্ছে না। পেছনে গিটার লাগিয়ে দুই হাত পকেটে রেখে সামনে তাকিয়ে হাঁটছে। অবাক করা আরেকটা বিষয়, আজ তার হাতে সিগারেট নেই। এতগুলো বছরে কখনো সিগারেট ছাড়া দেখেছে কিনা মনে করতে পারল না। রঙ্গন সামনের দিকে তাকিয়ে বলে উঠল, দেখা শেষ? ওহি চমকে উঠল। সে যে এভাবে তার দিকে তাকিয়ে চিন্তায় ডুবে গিয়েছিল বুঝতে পারেনি। ঘাড় ঘুরিয়ে আবার তাড়াহুড়ো করে পা চালালো, কিন্তু যেটাকে ওহি তাড়াতাড়ি পা চালানো মনে করলো সেটাকে রঙ্গন স্বাভাবিক ধাপ বলে মনে হলো। তার থেকে উত্তর না পেয়ে আবার শোধায়, আজ তোর পয়তা দিবস? ওহি বিরক্ত হয়, দাঁতে দাঁত পিষতে পিষতে উত্তর করে, প্রতিবার এই দিনে একই কথা কেন জিজ্ঞেস করেন? জানেন না নাকি ভুলে যান? রঙ্গন সে কথার উত্তর করে না, প্রশ্ন ঘুরায় বলে, রোজা আছিস? অবশ্যই আছি। আমি কি আপনার মতো? হতে চাইলেও পারবি না। আমি হতেও চাই না। বড় রাস্তার মোড়ে এসে একটা রিক্সা নিয়ে উঠে বসতো। সঙ্গে সঙ্গে রঙ্গনও উঠে বসতো। ওহি ভরকারও হতভম্ব হয়ে বলল, কি সমস্যা? আপনি কই উঠছেন? রিক্সায় উঠছি, তোর কোলে নয়। নিজে ডেকে উঠুন। রঙ্গন রিক্সাওয়ালা মামাকে জিজ্ঞেস করো। এই রিক্সা কে ডেকেছে? ভদ্রলোক দাঁত কেরিয়ে হাসতো, বলল, আপনি বৈসব? ওহির মন চাইল লাফ দিতে, রাগ দেখিয়ে বলল, থামান, আমি নেমে যাই। না, আমি নেমে যাব। এটা রাখ। ওহির হাতে একটা কাগজ দিয়ে চলন্ত রিক্সা থেকে লাফিয়ে নেমে গেল। কাগজটা সে ফেলে দিতে গিয়েও দিল না। হুটতোলার মাঝ দিয়ে দেখলো রঙ্গন হেঁটে চলে যাচ্ছে, কি যেন মনে করে কাগজটা ব্যাগে তুলল। এখন আর খুলবে না, বাসায় গিয়ে দেখবে। পিটার এক বাড়িতে বিনা দাওয়াতে খেয়ে এসেছে। খেয়ে এসে সেই গল্প কবিরকে শোনাচ্ছে। কবির শুনছে আর আফসোস করছে কেন সেও গেল না। আসলে দুজনেই একসাথে বিকেলে কোথাও একটা গিয়েছিল, তখন এক রেস্টুরেন্টে ইফতারি খাওয়াচ্ছিল। পিটার যেতে চাইলেও কবির রাজি হয় না। না বাবা, ধরা পড়লে যদি মরে? আরে মরবে না, আর মরলেও তোর গায়ে যে শক্তি। আমি যাব না, তুই যা। আমি একাই যাব, থাক। বলে সে ঢুকে পড়ে একভাবে বিরিয়ানি সহ বেশ মজার মজার রান্না খেয়ে এসে এখন কবিরকে ঘোষাচ্ছে। কবির এবার তাকে অপমান করতে বলল। তোকে দাওয়াত দিয়েছিল? পিটার দাঁত কেলিয়ে বলে, আমি কেন হয় দাওয়াত দিয়ে ভুলে গেছে, না আমি কেন খেতে ভুল করব? সেদিন আর তার কথার সাথে পারল না। পরের দিন পিটার কবিরকে নিয়ে গেল চিত্রার কলেজের সামনে। পিটার ভয় পাচ্ছিল, তাই দূরে দাঁড়িয়ে থেকে কবিরকে পাঠালো। কবির মনে মনে ভয় পেলেও নিজেকে সাহসী প্রমাণ করতে গেল। চিত্রা ওর বান্ধবীদের সাথে হাসাহাসি করতে করতে বের হচ্ছিল। কবিরকে দেখে সবাই আরও হেসে উঠল। কবিরও না বুঝে হাসতো, বলল, আপু, আমার বন্ধুর চিঠির উত্তরটা? ভেবেছিল চিত্রা রাগ দেখাবে, কিন্তু না, সে বন্ধুদের হাসতে মানা করল। কিন্তু নিজেই হাসছিল, কোনো মতে হাসি থামাতে চেষ্টা করেও পারল না, তাই হাসতে হাসতে বলল, আপনার বন্ধুকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ দিবেন। আসলে আমার দাদির 3 দিন ধরে বাথরুম হচ্ছিল না, এত ঔষধ খেয়েও কাজ হচ্ছিল না, কিন্তু কাল সেই চিঠিটা পড়ে দাদির পেট পরিষ্কার হয়ে গেছে। দাদি অনেক খুশি হয়েছে। কবির এহেন কথায় হাসবে না কাঁদবে বুঝলো না, নির্বোধের মতো তাকিয়ে রইল। মেয়েগুলো চলে গেল। পিটার দৌড়াতে দৌড়াতে আসতো, কিন্তু সে আর কিছু বলল না। না বলেই রঙ্গনের কাছে এলো। কবির এখনো ঘোরের মধ্যে আছে, কোনো প্রকার কথাবার্তা ছাড়াই রঙ্গনের কাছে এসে বসতো। পিটার আবার শুধালো, কি রে, কি বললো, বল না। কবির নাক ঢেকে চোখ মুখ কুচকে এবার বলে উঠল, তোর চিঠি পড়ে তোর না হওয়ার প্রেমিকার দাদের পেট পরিষ্কার হয়েছে, তাই ধন্যবাদ দিয়েছে। রঙ্গন অদ্ভুতভাবে তাকালো, অতবার ফিক করে হেসে ফেলল। ওহি রাস্তা পার হতে হতে সেই হাসি দেখল, আর ও ভ্রু কুচকে সন্দেহের চোখে তাকিয়ে বিড়বিড়িয়ে আওড়ালো, এই লোক আবার হাসতেও পারে? অনামিকার বিয়ে হয় মাত্র 13 বছর বয়সে। তার মা মারা যাওয়ার 1 মাসের মাথায় তার বাবা আনোয়ার শেখ বিয়ে করার জন্য বরিয়া হয়ে ওঠেন।
কিন্তু বিয়ের বয়সী মেয়ে ঘরে রেখে বাপে বিয়ে করবে বিষয়টা গ্রামের লোকজন কানাঘুষা শুরু করে। তাই আনোয়ার শেখ ঠিক করেন আগে মেয়েরই বিয়ে দেবেন। রাতারাতি ঘটক দেখে পাত্রের খোঁজ লাগাতে বলেন। আরমান রহমান সাদাসিধা ভদ্র শান্তশিষ্ট প্রকৃতির একটা ছেলে। ছোট থেকেই পড়াশোনা ছিল তার ধ্যান ধারণা। পড়াশোনা শেষে প্রাইমারি স্কুলে চাকরি পান। বাপ মরা ছেলেটা চাকরি পাওয়ার সঙ্গে সঙ্গে মায়ে পাত্র দেখতে শুরু করেন। বিয়ে বয়স তো কম হয়নি, ঘটককে জানান যত তাড়াতাড়ি সম্ভব একটি পাত্র খুঁজে দিতে। ঘটক 2-2-4 মিলিয়ে একে অপরের বাড়িতে খবর দেন। অনামিকার বয়স কম হলেও শারীরিক গঠন ছিল যুবতী কন্যাদের মতো। তার স্বাস্থ্য দেখে কেউ বিশ্বাস করবে না সে একটা 13-14 বছরের বাচ্চা। এই সুযোগটাই কাজে লাগান তার বাবা। ঘটককে বলেন মেয়ের বয়স 18। মা মরা মেয়েটার শোকের মধ্যে থেকে বের হওয়ার আগে বিয়ের পিঁড়িতে তোলেন বাবা। ওই যে কথায় বলে না, মা মরলে বাপ পর হয়, তাই রাগে দুঃখে মুখ বুঝে কবুল পড়ে নেয়। আরমান রহমান যখন জানলেন ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গেছে। না পারছিল সদ্য বিয়ে করা বউটাকে মানতে, আর না পারছিল ছাড়তে। তবে তার বিচক্ষণ মা বিষয়টা বেশ সতর্কতার সাথেই সামলাতে শুরু করেন। একটু ভালোবাসা পেতেই মেয়েটা শাশুড়ি ভক্ত হয়ে ওঠেন। সারাক্ষণ তার কাজ ঘেঁষে ঘেঁষে থাকতেই পছন্দ করত। কিন্তু মায়ের সাথে সম্পর্ক ভালো হয়ে উঠলেও ছেলেকে দেখলেই পালায় পালায় ভাব করত। তবে মা ছেলে মিলে তাকে স্কুলে ভর্তি করে দেয়। পড়ানোর দায়িত্বটা ভদ্রমহিলা ছেলের হাতেই দেন। তবে তাদের মিল করাতে উনি অনেক কাঠখড় পোড়াতে শুরু করেন। আরমান স্কুল থেকে আসতে ভদ্রমহিলা ছেলের বউকে এক গ্লাস পানি হাতে ঠেলে ঠুলে পাঠাতেন। সে কোনো মতে গ্লাসটা দিয়ে মা ডাকছে বলে বেরিয়ে আসতো। খাবার টেবিলেও খাবার বাড়তে গিয়ে গায়ে ঢেলে দিত। রাতে শোয়ার সময় বাহানা করতো আজ শরীর খারাপ লাগছে, কাল এই হয়েছে সেই হয়েছে। আর মানুষ এভাবে কিছু বলতো না। তবে বাড়ি ফেরার সময় তার জন্য এটা ওটা কিনে আনতো। এই কারণে প্রকাশ না করলেও অনামিকা মনে মনে ভীষণ পছন্দ করতো তাকে। তবে বিয়ের 2 বছরের মাথায় আরমানের মা মারা যায়। আরমানের থেকেও বেশি ভেঙে পড়ে অনামিকা। লাশ নিয়ে যাওয়ার জন্য বারবার একটা কথাই চিৎকার করে বলছিল, আমার তো আর কেউই রইল না। আরমান নিজেই ইমোশন লুকিয়ে রেখে অনামিকার মাথায় হাত রেখে বলেছিল, কেউ বলেছে কেউ নেই, আমি তো আছি। সেদিন তাকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছিল মেয়েটা। অনামিকার বাবা মেয়ে বিয়ে দেওয়ার পরে কিছুদিন খোঁজ খবর রেখেছিলেন, কিন্তু নিজে বিয়ে করার পর ধীরে ধীরে খোঁজ নেওয়া বন্ধ করে দেয়। মেয়ের শাশুড়ি মারা গেছে শুনেও দেখতে আসেননি। আরমান মায়ের শোক কাটাতে পারছিলেন না, নিজের মনোভাব প্রকাশও করতে পারছিলেন না। হুট করে একদিন খবর পেলেন তার অন্য স্কুলে বদলি হওয়ার সম্ভাবনা হচ্ছে। তিনিও সম্মতি জানান। অতঃপর চিরচেনা গ্রাম ছেড়ে চলে যান শহরে। সেখানে গিয়ে ওই স্ত্রীকে ভর্তি করান গার্লস স্কুলে। সেখান থেকে এসএসসি দিয়ে ইন্টারে মহিলা কলেজে ভর্তি হয়। তখন ওহি পেটে আসে। আরমান ওই স্ত্রীর যত্নে কোনো কমতি রাখেননি। মেয়ে হওয়ার পর সব দায়িত্ব তিনি নিজের কাঁধে তুলে নেন। কিন্তু স্কুল টাইমে তো বাসায় থাকতেন না। সে সময় ওহি কান্না করলে কেন করছে তা অনামিকা বুঝতে পারত না। সে কি করবে না বুঝে সেও কান্না করত। এভাবেই ধীরে ধীরে ওহি বড় হতে থাকে, আর অনামিকা পড়াশোনায় মনোযোগী হয়ে ওঠে। দিন যত যেতে থাকে অনামিকা ততই সুন্দর হতে থাকে। আরমান রহমান ভয় হতে শুরু করে। ভয় হওয়ার অবশ্য কারণ আছে। অনামিকা তার সাথে বাহিরে যেতে চাইতো না। ভদ্রলোক বহু চেষ্টা করতেন স্ত্রীর মনের মতো হয়ে ওঠার। মাঝে মাঝে তো রোমান্টিক বই নিয়েও বসতেন, কিন্তু অনামিকা ধীরে ধীরে কেমন যেন হয়ে যেতে থাকে। বর্তমান ডায়েরিটা বন্ধ করে রাখলো রঙ্গন। এই ডায়েরি সে কম করে হলেও 25 বার পড়েছে, এর বেশি ছাড়া কম হবে না। কেন পড়ে, কী কারণে পড়ে জানা নেই তার। তবে আরমান রহমানের জন্য বড্ড মায়া হয় তার। মাঝে মাঝে তো মনে হয় ওহির থেকে তার বাপের উপর বেশি মায়া কাজ করে রঙ্গনের। কথাখানা মনে হতেই প্রচণ্ড হাসি পায় তার। বাহিরে আজান পড়ছে। আরমান রহমান এখন মসজিদে যাবেন। রঙ্গন যতবার ডায়েরি পড়ে ততবার আরমান রহমানকে দেখতে যান। আজকেও ব্যতিক্রম হলো না। মসজিদের সামনে গিয়ে দাঁড়াতেই দেখা হলো ভদ্রলোকের সাথে। তিনি রঙ্গনকে দেখে এগিয়ে এলেন, হাসি মুখে প্রশ্ন করলেন, ভালো আছো রঙ্গন বাবা? রঙ্গন দীর্ঘশ্বাস ফেলে। এই লোকটা এত ভালো কেন? পুরুষ মানুষের কি এত ভালো হলে মানায়? না, একদমই মানায় না। শুধুমাত্র এই লোকটার কারণে সে ওহির কোনো ক্ষতি করতে পারেনি।
নইলে যেদিন প্রথম থাপ্পড় খেয়েছিল সেদিনই। ভাবতেই আবারও দীর্ঘশ্বাস ফেলল। জোরপূর্বক হেসে উত্তর করল, জি ভালো, আপনি? আলহামদুলিল্লাহ ভালো। চলো নামাজ পড়ে আসি। না, আপনি যান। আরমান রহমান ভ্রু কুঁচকে বললেন, তুমি নামাজ কালাম এখনো ঠিক মতো পড়ো না, তাই না? পড়ি মাঝে মাঝে, মন চাইলে পড়ি, না চাইলে পড়ি না। শোনো বাবা, এমন কিন্তু করা যাবে না। নামাজ কালাম পড়তে হবে। নামাজ জান্নাতের চাবিকাঠি। মরতে তো একদিন হবেই। দুনিয়া কিন্তু কিছুই না, আখিরাতে কি নিয়ে দাঁড়াবে? মিজানের পাল্লা শূন্য রাখলে চলবে না, বুঝছো? চলো নামাজ পড়ে আসি। অন্য কেউ হলে রঙ্গন দুটো তেরা কথা শুনিয়ে প্রস্থান করত, কিন্তু ওনার কথায় অমত করলেন না। সত্যি সত্যি ওনার সাথে ভেতরে ঢুকলো। পিটার আর কবির দূর থেকে দাঁড়িয়ে দেখছে। শুক্রবার ব্যতীত রঙ্গনকে মসজিদে যেতে দেখে একে অপরের হাতে সিমটি কাটল। অতপর দুজনেই চেঁচিয়ে উঠল। কবির চোখ পিট পিট করে বলে উঠল, ভাই যেভাবে শ্বশুরকে সম্মান দেয় সেভাবে ভাবিকে সম্মান দিলে আজ আমরা সত্যি সত্যি ভাবি বলে ডাকার অধিকার পেয়ে যেতাম রে চিটার থুকু পিটার। পিটার দাঁত কেলিয়ে বলল, শোন ভাই, আগে শ্বশুরকে পটাচ্ছে, তারপর ভাবিকে পটাবে, বুঝলি? তুইও যদি গাধা বোঝার কথা নয়, আমার অনেক বুদ্ধি তো, তাই আগে বুঝে ফেলেছি। কবির রেগে তেড়ে আসতেই পিটার দৌড়। ওই ব্যাগ থেকে খাতা বের করতে গিয়ে রঙ্গনের দেওয়া চিরকুটটা বের হলো। বাসায় এখন বাবা নেই, তাই ওটা হাতে নিয়ে বারান্দার দোলনায় গিয়ে বসলো। চিরকুটটা খুলতেই রাখা ঝাপসা লাগছিল। ওহির মনে পড়ল চশমা আনেনি। চিরকুটখানা দোলনায় রেখেই চশমা আনতে রুমে ঢুকলো। এসে দেখে চিরকুট নেই। এদিক ওদিক তাকিয়ে খুঁজতে শুরু করলো। না, কোথাও নেই। ভয়ে গলা শুকিয়ে উঠল। না জানি কি লিখেছে, আর তা যদি বাবা দেখে তবে কি ভাববে। মনে হতে তরতর করে টেনশন বাড়তে থাকলো। হুট করে চোখ গেল কর্নারে। কাঙ্ক্ষিত বস্তু তার দৃষ্টিতে ধরা পড়তেই স্বস্তির নিঃশ্বাস ফেলল। নিঃশব্দে গিয়ে তুলে নিয়ে এলো। আলগোছে কাগজের ভাঁজ খুঁড়ে আবার সামনে ধরল। পুরোই সাদা। এপাশ ওপাশ খুঁজেও কিছু দেখা মিলল না। ওহি রাখবে, হাসবে নাকি কাঁদবে বুঝলো না। এটা কি ছিল? তার মাথার উপর দিয়ে গেল। খালি কাগজ দিয়ে রঙ্গন আসলে কি বোঝাতে চাইল? মন মস্তিষ্কে একটা বাক্যই আওড়ালো, বুঝলি ওহি, রঙ্গন তোকে চিঠি দেয়নি, দিয়েছে সাদা কাগজ। কেন দিয়েছে জানিস? তাকে চিঠি লিখে দিতে। আরমান রহমান ফুল প্রেমী মানুষ। ফুল উপহার পেতে বা ফুল উপহার দিতে ভীষণ পছন্দ করেন। অনামিকাকে মাঝে মাঝেই রং বেরঙের ফুল এনে দিতেন। অনামিকার তখন অল্প বয়স, তার উপর শহরে বন্ধু পেয়ে ধীরে ধীরে পরিবর্তন হতে থাকে। সে ফুল পছন্দ করলেও ফুল দেওয়ার ধরনটা পছন্দ করতো না। আরমান একগুচ্ছ ফুল এনে হাতে ধরিয়ে দিয়ে বলতেন, নাও তোমার জন্য। ব্যাস এতটুকুই। কিন্তু অনামিকা চাইতো দুটো মিষ্টি মিষ্টি কথা বলবে, সুন্দর মতো ফুল দিয়ে প্রেম নিবেদন করবে। তবে মনে মনে এসব ভাবলেও মুখ ফুটে কখনোই বলতো না। আশা করতো না বললেও সে বুঝে যায়, কিন্তু না বললেও বা কোনো ইঙ্গিত না করলে আসলে কি বোঝা সম্ভব? তাই আরমান রহমানও কখনো বুঝতেন না। অনামিকার রান্না করা খাবার খারাপ হলেও উনি কখনো বলতেন না। সব সময়ই বলতেন ভালো হয়েছে অথবা সুন্দর হয়েছে। মাঝে মাঝে তো ইচ্ছে করে লবণ বেশি দিত যাতে আজ অন্তত স্বীকার করে রান্না খারাপ হয়েছে, কিন্তু না, তবুও মুখ খুলতেন না। হাসি মুখে খেয়ে উঠে যেতেন। অনামিকার প্রচণ্ড খারাপ লাগতো মিথ্যা প্রশংসা কেন করেন, দয়া দেখিয়ে। তার কেউ নেই বলে। ধীরে ধীরে অভিমান জমতে জমতে বিশাল এক পাহাড় হয়ে ধরা দেয় জীবনে। ওহি হওয়ার পর তার বেশিরভাগ দায়িত্বই আরমান রহমান নিজেই নেন। মেয়েকে খাওয়ানো ব্যতীত যাবতীয় কাজ নিজেই করার চেষ্টা করতেন। তাকে গোসল করানো, ঘুম পাড়ানো, রাত জেগে বসে থাকা, কখন কি প্রয়োজন সব কিছুই। তবে স্কুল টাইমটুকু দায়িত্ব থাকতো অনামিকার, অথচ সেটিকেও ঠিক মতো করতো না এমন নয় পারতো না। দিন যায় দিন আসে, রাত যায় রাত আসে, মাস পেরিয়ে বছর আসে। ওহি ধীরে ধীরে বড় হতে থাকে। বাচ্চারা সাধারণত প্রথমে মা বলা শিখে, অথচ ওহি প্রথমে বাবা বলা শিখে। ছোট্ট থেকেই সে বাবা বলতে পাগল। কোনো ভুল করলে অনামিকা ধরে ধরে মারত, যার মোটেও পছন্দ করতেন না ওহির বাবা। একদিন ফ্লোরে পানি ফেলার জন্য জোরে একটা থাপ্পড় মারেন মেয়েকে, যা দেখে প্রচণ্ড রেগে যায় আরমান রহমান। তিনি ওই স্ত্রীকে থাপ্পড় মারার জন্য হাত তোলেন, কিন্তু মাঝপথে কিছু একটা ভেবে ছেড়ে দেন। জোরে জোরে শ্বাস টেনে রাগ কন্ট্রোল করে বলেন, খবরদার, আমার মেয়ের গায়ে হাত দিবে না। অনামিকার আরও রাগ হয়।
সেও রাগ দেখিয়ে বলে, তবে কি মারবেন আমায়? মারুন। ভদ্রলোক কিছু না বলে ওহিকে নিয়ে বেরিয়ে যান। সারাদিন ঘুরে ফিরে সন্ধ্যার দিকে বাড়ি ফেরেন। অনামিকা নিজেও বুঝতো সে দিন দিন কেমন হয়ে যাচ্ছে, কিন্তু সে কি করবে? তার বন্ধুরা তার পুরো জামাই নিয়ে মজা করে, এত তাড়াতাড়ি বাচ্চা নিয়েছে যাতে সে কারোর সাথে পালাতে না পারে, এসব বলে বলে সারাক্ষণ ব্রেন ওয়াশ করতে থাকে। এভাবেই সময় যেতে থাকে। ওহি বড় হতে থাকে। অনামিকা পড়া শেষ করে চাকরিতে জয়েন করে। ওহি তখন বায়না ধরে তার একটা বোন লাগবে, একা একা তার ভালো লাগে না। অনামিকা রাজি হচ্ছিলেন না, কিন্তু মেয়ের কথায় রাজি হয়ে যায় বাবা। অরু পেটে আসার পরে বাবা মেয়ে মিলে তার যত্ন নেওয়ার চেষ্টা করে। অনামিকা এই সময়টা বেশ হাসি খুশি মুখে পার করে। দ্বিতীয় সন্তান হওয়ার পর তার মধ্যে সেই খামখেয়ালি ভাবটা আর দেখা যায়নি। অরুকে সে নিজের মতো করে খেয়াল রাখত। মাঝে মাঝে ওহি মন খারাপ করে গিয়ে বাবাকে বলতো, বাবা মা ছোটিকে এত আদর করে ভালোবাসে, কিন্তু আমাকে কেন সারাক্ষণ বকতো? তবে কি আমায় মা ভালোবাসে না? ভদ্রলোক হাসতেন, হেসে বলতেন, আমরা দুজন তোমায় ভালোবাসি। মা বকে ঠিক, কিন্তু তার মধ্যে ভালোবাসা লুকায়িত থাকে, বুঝলে? প্রত্যুত্তরে ওহি নাক টেনে বলতো। বুঝলাম। অতপর বাবা মেয়ে মিলে হাসি ঠাট্টাতে মেতে উঠতেন। বর্তমান ওই জানালার পাশে দাঁড়িয়ে অতীত বিলাস করছিল। মাঝে মাঝে সে উদাসী হয়ে এসব ভাবতে বসে। হঠাৎ আকাশে মেঘ গুড় করতে শুরু করলো। মিনিটের মধ্যে বিদ্যুৎ চমকে উঠল। প্রকৃতি ঝড়ো হাওয়া গায়ে লাগতেই শরীর শীতল হয়ে উঠল। প্রাণ খুলে শ্বাস নিল। তার মনে জমে থাকা ভার হওয়া কালো মেঘটুকু ঠান্ডা হয়ে এলো। এই বুঝি বৃষ্টি হয়ে নেমে আসবে, বিড়বিড়িয়ে কয়েকবার আওড়ালো, আই বৃষ্টি ঝেপে ধান দেব মেপে। রঙ্গন দূর থেকে হালকা আলোতে ওহির হাসি মাখা মুখখানা দেখছিল। হুট করে তাকে বড্ড দেখতে ইচ্ছে করছিল। ভেবেছিল এসে দেখা পাবে না, কারণ সন্ধ্যার পর ওহি বাড়ি থেকে কখনো বের হয় না, হলেও বাবার সাথেই বের হয়। ওহি মুচকি মুচকি হাসছিল আর বিড়বিড়িয়ে কিছু বলছিল। রঙ্গন বোঝার চেষ্টা করেও কি বলছে, কিন্তু পারল না। তখন তার তেরা মন বলে উঠল, যাই বলুক তোর কথা বলছে না, এতটুকু শিওর থাক। রঙ্গনের মতে হাসলে তাকে সুন্দর লাগে, কিন্তু রাগলে তাকে আরো বেশি সুন্দর লাগে বলে মনে হয় তার। সে জানে না সে এই মেয়ের পেছনেই কেন ঘোরে। আর কি মেয়ে ছিল না? মেয়ে জাতিকে বিশ্বাস না করা মস্তিষ্কের পুরুষে, অথচ ঘুরে ফিরে সেই মন দিয়ে বসল। কি করে? কেন মনটা তাকে দেখার জন্য বারবার আনচান করে? দিলই যখন তখন ওহিকেই কেন? দুনিয়াতে কি আর মেয়ে ছিল না? তার অস্থির মন উত্তর করে, ছিল, কিন্তু সে তো আর রোহিত ছিল না। ওহির এখন অনেকটাই ভালো লাগছে, হালকা লাগছে। মনে মনে ভাবলো, ইস, এখন যদি সন্ধ্যা না হয়ে সকাল বা দুপুর হতো ভিজতে পারতাম। হাত বাড়িয়ে দেখলো ইলশিগুড়ি পড়ছে কিনা। না, এখনো পড়ছে না। হুট করে চোখ গেল বাড়ির সামনে রাস্তায়। মনে হলে কেউ একটা দাঁড়িয়ে আছে। বিদ্যুৎ চমকে উঠল। সঙ্গে সঙ্গে ভেসে উঠল রঙ্গনের সুঠাম দেহখানা। রাস্তায় দাঁড়িয়ে এই ঝড়ের মধ্যে সিগারেট টানছে। ওই চশমা খুলে হাতে দিয়ে চোখ কষলে আবার তাকালো। না, এবার আর তাকে দেখতে পেল না। জানালার সাথে পিঠ লাগিয়ে রুমের দিকে ফেরল। ভয় পেয়ে গিয়েছিল কিছুটা, মনে মনে ভাবল, চোখের ভুল হবে হয়তো। হঠাৎ কেউ গম্ভীর কণ্ঠে ফিসফিস করে বলে উঠল, কি রে ডাক্তার, নি ভয় পেলি নাকি? এই সাহস নিয়ে চললে হবে? ভবিষ্যতে রোগী দেখতে গিয়ে তো নিজেই রোগী হয়ে যাবি। ওহি আচমকাই চিৎকার করে ওঠার আগেই রঙ্গন মুখ চেপে ধরল। দাঁতের দাঁত পিষতে পিষতে বলল, একটা টু শব্দ করলেও তোকে তুলে নিয়ে যাব, মনে রাখিস। সময় আর বয়স কারোর জন্য থেমে থাকে না। দিনে দিনে চলে যাচ্ছে নিজের রুটিন মাফিক। আরমান রহমানের শরীর যতদিন যাচ্ছে ততই খারাপ হচ্ছে। বয়সের ভার চলে আসছে চোখে মুখে। সেভাবে আর কিছু করতে পারেন না, অল্পতেই হাঁপিয়ে ওঠেন। এই তো সেদিনের ঘটনা, বাজারে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন, আর তাকে ধরে এনেছে কে? রঙ্গন। ওহি হসপিটাল থেকে সোজা বাড়ি চলে এসেছিল। বাজার করে আনার কথা একদমই ভুলে গিয়েছিল। তাই বাসায় এসে আবার বের হতে চাইলে আরমান রহমান বের হতে দেন না। নিজেই তোড়ঝোড় দেখিয়ে বেরিয়ে যান। ওহি টেনশনে 1 ঘন্টা পার করে। কিছুতেই কোনো কাজে মন বসাতে পারছিল না। বারবার মনে হচ্ছিল, বাবা যদি অসুস্থ হয়ে যায় তখন কি হবে? তাকে কে দেখবে?
আদৌ কেউ আগাবে তো, নাকি ঝামেলা মনে করে ডিঙিয়ে চলে যাবে? না, আর টেনশন নিতে পারল না। বাহিরেও গুড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরু হয়েছে। ছাতাটা ব্যাগ তুলে তড়িঘড়ি করে বের হচ্ছিল। সদর দরজা খুলতেই বড় সড়ো একটা ধাক্কা খেল। রঙ্গনের কাঁধে আরমান রহমান মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। চেঁচিয়ে উঠল, বাবা, কি হয়েছে তোমার? রঙ্গন চোখ মুখ কুচকে ফেলল। কান শেষ তার, এত জোরে কেউ চেঁচায়। বিরক্ত হলো, থমথমে স্বভাব বজায় রেখে বলল, আগে ভেতরে তো নিয়ে যায়। একটু থামলো। হুট করে ভদ্রলোকের সামনে একটু ভালো শাস্তি ইস্তে করলো, কিন্তু তা আর হলো না। আবার কিছু বলার আগেই ওহি ছুটে গিয়ে বাবাকে ধরো। কথা না বাড়িয়ে রঙ্গনও ভেতরে ঢুকলো। দুজন মিলে নিয়ে গিয়ে সোফায় বসিয়ে দিল। ভদ্রলোক গা এড়িয়ে দিলেন, ক্লান্ত লাগছে। ওই দৌড়ে গিয়ে এক গ্লাস ঠান্ডা পানি এনে বাবার হাতে দিল। পাশে বসে মাথায় যত্ন সহকারে হাত বুলোতে বুলোতে উত্তেজিত কণ্ঠে জানতে চাইল, কি হয়েছিল বাবা? আমি কতবার বললাম যেও না, যেও না, অসুস্থ হয়ে পড়বে, শুনলেই না। এখন দেখো ঠিকই অসুস্থ হয়ে ফিরে এলে। তুমি এমন কেন করো বাবা? তুমি ছাড়া আর কে আছে আমার, বলো তো? তোমার কিছু হলে আমার কি হবে? আমি কেমনে থাকবো, তুমি কি বোঝো না? শেষের কথাগুলো একটু ইমোশনাল হয়েই বলল। চোখ ছলছল করছে, এই বুঝি প্রকৃতির মতো তার চোখেও বৃষ্টি নামবে। বারবার একই বুড়ি আওড়াচ্ছে, সাথে নাকও টানছে একটু পরপর। রঙ্গন এক ধ্যানে তাকিয়ে রইল। তার অন্তর হুট করে জ্বলতে শুরু করলো। বড্ড বলতে ইচ্ছে করলো, কে বলেছে কেউ নেই, আমি তো আছি। কিন্তু সে আর কথা বলা হলো না। আরমান রহমান জোরপূর্বক হাসার চেষ্টা করলেন। আমি এখন ভালো আছি। কথা বলতে কষ্ট হচ্ছে, তবুও বলার চেষ্টা করে তাকে থামিয়ে দিয়ে রঙ্গন বলল, আমি বলছি কি হয়েছিল। ওহির হুঁশ এলো। এতক্ষণ আসলে তার কথা ভুলে গিয়েছিল সে। বাবার দিক থেকে দৃষ্টি সরিয়ে রঙ্গনের দিকে তাকালো। রঙ্গন এতক্ষণ দাঁড়িয়েছিল, এবার কি সোফায় বসলো। ওহি বসেছে ডানে ও বসলো বামে। হালকা বৃষ্টি একটু কেশে গলা পরিষ্কার করলো। ওহি আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। কি হয়েছিল জানার জন্য মনটা আনচান আনচান করছে। রঙ্গন বেশ কিছুটা সময় নিয়ে বলল, এক গ্লাস পানি হবে। ওহির মেজাজ গরম হয়ে গেল। এই লোক এত খারাপ কেন? এই মুহূর্তে কেউ পানি চায়, ইমোশন বোঝে না। মন্ডাই চাইলেও তুলে একটা আছাড় মারতে, কিন্তু ভদ্রতা বজায় রাখতে কিছু বলল না। তারপরে আবার বাবাও উপস্থিত আছে। উঠে বিড়বিড় করতে করতে গিয়ে এক গ্লাস পানি নিয়ে এলো। রঙ্গন হাত বাড়ালো নেওয়ার জন্য, তবে ওহিতা হাতে দিল না। ট্রি টেবিলে রেখে আবার গিয়ে একই স্থানে বসলো। রঙ্গন কিছু বলল না, স্বাভাবিকভাবে পানি নিয়ে অর্ধেক খেলো। ওহি এখনো তাকিয়ে আছে। রঙ্গন দেখলো ওহির বাবা চোখ বন্ধ করে আছে। মুচকি হাসলো। গ্লাসে থাকা অর্ধেক পানি দেখিয়ে ইশারা করলো, খাবি? ওহি দৃষ্টি সরিয়ে ফেলল। তা দেখে সে আবার হাসলো, বলল, হুট করে গরমে অসুস্থ হয়ে পড়েছিল, আমি সেখানে ছিলাম, একা আসতে পারবো না, এই জন্য দিয়ে গেলাম। ওহির দ্বিতীয়বারের মতো একটু ভালো লাগলো না। রঙ্গন খারাপ হলেও একটু ভালো আছে। মুচকি হেসে বলল, ধন্যবাদ আপনাকে। রঙ্গন উঠে দাঁড়ালো। আরমান রহমান তাকে কিছু নাস্তা করে যেতে বলল, কিন্তু রঙ্গন রাজি হলো না। কাজ আছে বলে দ্রুত বেরিয়ে পড়ো। তার পিছু পিছু ওহিও আগালো, দরজা দিতে হবে। রঙ্গন দরজা থেকে বেরিয়ে আবার ঘুরে দাঁড়ালো, বলল, এখন থেকে কবির বাজার করে দিয়ে যাবে। ওহি হা করেছিল মানা করে দেবে, তার আগেই রঙ্গন হাওয়া। এটা কেমন স্বভাব, কথা বলে কথা না শুনে চলে গেল। ওহি মাঝে মাঝে অবাক হয়ে যায়। এর মনে আসলে কখন কি চলে বোঝা যায়। দরজা লাগিয়ে বাবাকে গিয়ে ঘরে দিয়ে এলো। একটু রেস্ট নেওয়া দরকার তার, তবে দিয়ে চলে আসলো না। মাথার কাছে বসে হাত বুলোতে লাগলো। এক টানা আধা ঘন্টা এভাবে বসে থাকায় চোখটা লেগে এলো। আর তখনই রঙ্গনের চেহারাটা চোখের সামনে ভেসে উঠল। সঙ্গে সঙ্গে চোখ খুলে ফেললো, বিড়বিড়িয়ে বলে উঠল, এতদিন তো বাস্তবে জ্বালাতো, হুট করে স্বপ্নে এসে কি করে হানা দিল? ওহি এখন ইন্টার্নি করছে। বাস্তবতার ফাঁকে ফাঁকে নাওয়া খাওয়া ভুললেও কোথাও একটুখানি শূন্যতা অনুভব করছিল। কিসের শূন্যতা ঠিক ঠাহর করতে পারছে না।
আজ হসপিটাল থেকে বের হয়ে প্রচণ্ড ঝালমুড়ি খেতে ইচ্ছে করলো। ওহি তার মনের কথা শুনল, ফুটপাতের রাস্তা ধরলো ঝালমুড়ি খাওয়ার উদ্দেশ্যে। কিন্তু মন চাইলেও কপাল বুঝি চাইল না, তার প্রিয় ঝালমুড়ি দোকানটা আজ আসেনি। বিষয়টা মনে ভীষণভাবে বিষণ্ণতার ছায়া টানল। ঝড় বৃষ্টি তুফান যাই হয়ে যাক না কেন, বয়স্ক লোকটা কখনো দোকান অফ রাখে না। হঠাৎ মস্তিষ্কে কড়া নাড়লো, ঝালমুড়ি দাদা অসুস্থ নয় তো? মস্তিষ্কের কড়া নাড়া বাক্যটার সত্য প্রমাণ পেল পাশের এক মুদি দোকানির থেকে। ভদ্রলোক জানালেন, বয়স্ক লোকটা 15 দিন যাবৎ আসে না। তারও মায়া লাগায় 1 সপ্তাহ আগে দেখতে গিয়েছিলেন, আসছে না কেন? সেখানে গিয়েই জানতে পারেন তিনি প্রচণ্ড অসুস্থ। তার অসুস্থতার খবরের থেকে বেশি পীড়া দিয়েছে ঘরে এক কানাকড়িও নেই। তার শিক্ষিত 2 ছেলেকে খবর দিয়েও কেউ দেখতে আসা তো দূর, 2 পয়সাও পাঠায়নি। মনে প্রচণ্ড ঘৃণা চলে এসে সেই 2 সন্তানের জন্য ওরা কি মানুষ? ওহি দোকানি থেকে ঠিকানা নিয়ে নিজেই চলল। যাওয়ার আগে চাল ডাল সবজি সহ অল্প স্বল্প কিছু ফলমূল নিল। টাকার পরিমাণ কম থাকায় বেশি করে কিছু নিতে পারেনি, তাই আবার আসবে বলে ঠিক করলো। ওহি রাস্তা ভুল করে ফেলেছিল, তাই যেতে যেতে বেশ অনেকটাই দেরি হয়ে গেল। কিন্তু বাড়ি পাবার সঙ্গে সঙ্গে স্বস্তির নিঃশ্বাস ফেলল। বসে পুরনো দিনের একতলা একটা বাড়ি। দরজা জানালা সব ভেঙে গিয়েছে, দেওয়ালের সিমেন্ট ঝরে ঝরে লাল ইটের অংশ বেরিয়ে পড়েছে। বাড়িটার ওপরও ভীষণ মায়া লাগলো। ওহি মন মরা হয়েই দরজার কাছে গিয়ে দাঁড়ালো। দরজার ভাঙা অংশের ভেতর দিয়ে দেখতে পেল বাড়িওয়ালা দাদু শুয়ে আছে, আর তার স্ত্রী কাঁপা কাঁপা হাতে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। শুধু এতটুকুই নয়, সাথে বিড়বিড় করে কিছু বলছে, আর দুজনেই মুচকি মুচকি হাসছে। ইস, কি সুন্দর চোখ শীতল করা দৃশ্য! ওহির এই দৃশ্য দেখার আগ অবধি মনে হচ্ছিল ওনারা ভীষণ দুঃখী মানুষ, কিন্তু এখন মনে হচ্ছে ওনারা সব থেকে সুখী মানুষ। মুখ থেকে অটোমেটিক বেরিয়ে এলো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হুট করে মনে হলো শেষ বয়সে হলেও যদি তার বাবা মা এক হতো, কতটাই না সুন্দর দেখাতো। সব মান অভিমান ভুলে তাদের সুন্দর একটা সংসার হতো। সে 2 চোখ ভরে দেখতো। এগুলো ভাবতে ভাবতে মুচকি হাসলো সে। অতঃপর দরজায় নক করো। আসসালামু আলাইকুম দাদু, আসবো? আচমকা কারো কণ্ঠে দুজনেই কিছুটা চমকে উঠল। জানতে চাইলো, কে? আমি ওহি। বৃদ্ধা চিনলেন, অস্পষ্ট সুরে বললেন। ভেতরে আসো দাদু। ওহি ভেতরে গেল, হাতের জিনিসগুলো বৃদ্ধার স্ত্রীর হাতে ধরিয়ে দিয়ে বলল, আপনাদের জন্য। তিনি চমৎকার হেসে জিনিসগুলো নিল। চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে প্রচন্ড খুশি হয়েছেন তিনি। ওহি যতবার বৃদ্ধাকে দাদু বলে সম্বোধন করে তার থেকে দ্বিগুণ বার সে সম্বোধন করে। বৃদ্ধার স্ত্রী ছুটে গিয়ে একটা প্লাস্টিকের পুরাতন চেয়ার এনে দিল। ওহি চমৎকার হেসে বসল, জিজ্ঞেস করলো, আলহামদুলিল্লাহ, একটু ভালো। তুমি কেমন আছো দাদু? আলহামদুলিল্লাহ। ভালো না থাকলে কি আর দেখতে আসতে পারতাম? দুজনেই হেসে উঠল। ওহি বেশ কিছুটা সময় গল্প গুজব করে বের হলো। বের হওয়ার আগে কথা দিয়ে এসেছে আবার আসবে, আসতে তো হবেই। দাদুর সাথে আজকে একটা দাদিও পেয়েছে সে। ইস, কি সুন্দর করে কথা বলে! তার দাদিও বেঁচে থাকলে নিশ্চয়ই এভাবেই কথা বলতো। মনটা ফুরফুরা লাগছে। হাঁটতে হাঁটতে প্রাণ ভরে শ্বাস নিল। আহা, কি আনন্দ! আকাশে বাতাসে গানটা গাইতে ইচ্ছে করছে। মনে মনে গুনগুন করছিল আর নিজের দিকে তাকিয়ে হাঁটছিল। হঠাৎ পেছন থেকে কেউ ওহির হাতটা টেনে ধরল। ওহি ভয়ে চেঁচিয়ে উঠল। আচমকা কেউ হুট করে এসে হাত ধরে টান দিলে যে কেউ ভয় পেয়ে যাবে। ওহিও তার ব্যতিক্রম নয়। প্রথম ভয় পেয়ে গেলেও পরে বোঝার পরে হতভম্ব হয়ে তাকিয়ে আছে। একবার তার সামনে পড়ে থাকা এক মস্ত বড় কাঠের দিকে তাকাচ্ছে, তো আরেকবার রঙ্গনের দিকে তাকাচ্ছে। মূলত তারা যেখানে দাঁড়িয়ে আছে তার পাশের বিল্ডিং এর 3 তলার কাজ চলছে। রাজমিস্ত্রিরা এই সকল বড় বড় কাঠ দেয়াল বা বাঁশের সাথে বেঁধে তার উপরে উঠে কাজ করে। ফুট করেই হয়তো রশি ছিঁড়ে গেছে, তাই এমন অঘটন ঘটে যাচ্ছিল। ভাগ্যিস রঙ্গন এসেছিল, নইলে কি হতো? একবারে পরপারে চলে যেত। আচমকায় হাত ধরে টান দেওয়াতে ভয় চিৎকার দিয়ে উঠেছিল ওহি, তবে তার চিৎকারে একটা কাকপক্ষীও এগিয়ে আসেনি। কয়েক সেকেন্ডের ব্যবধানে চোখ খুলে দেখে তার মুখোমুখি রঙ্গন দাঁড়িয়ে আছে, আর তার থেকে কিছুটা দূরে একটা বড় কাঠের অংশ। ওই সেই তখন থেকে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে।
না কিছু বলছে আর না সামনে এগোচ্ছে। রঙ্গনও ভাবলিসীন ভাবে দাঁড়িয়ে আছে, এমন ভাব যে এখানে কিছুই হয়নি। ওহিকে এখনো কথা বলতে না দেখে শার্টের হাতা উপরে ওঠাতে ওঠাতে গান ধরো। শোনো গো দক্ষিণা হাওয়া, প্রেম করেছি আমি, লেগেছে চোখেতে নেশা, দিক ভুলেছি আমি। এমন সময় গান গেয়ে ওঠাতে ওহি একটু ভরকে যায়, তবুও কিছু না বলে বোকার মতো তাকিয়ে আছে। আসলে হঠাৎ করে একটা বড় বিপদের হাত থেকে বেঁচে গিয়ে তার আর হুঁশ কাজ করছে না। আর কতক্ষণ হাঁ করে থাকবি? ও থতমত খেয়ে যায়, কপাল কুঁচকে সুদ হয়। কি? তুই এখনো বেঁচে আছিস, কিন্তু বেঁচে থেকেও মরা মানুষের ভান ধরে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবি? ওহি ফুস করে নিঃশ্বাস ছাড়ে। সে আসলে কি বলবে বুঝতে পারছিল না। তার এমন রসিকতামূলক কথায় হুঁশ ফিরল। হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখলো এই মাগরিবের আজান দিব বলে। সময় নষ্ট করলো না, সৌজন্যবোধক তাকে একটা ধন্যবাদ দিয়ে চলে যাওয়ার জন্য আবার পা বাড়ালো। রঙ্গন কিছু বলল না, পকেট থেকে সিগারেট বের করে একটা টান দিয়ে গুনতে শুরু করলো। 1 2 3। ওহি কয়েক ধাপ এগিয়ে হুট করে থেমে গেল। তার টনক নড়ে চড়ে উঠল। আচ্ছা, এখানে রঙ্গন কি করে এলো? আবার ঘুরে দাঁড়ালেও তাকে এখনো একইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে একটু বিব্রত বোধ করলো। দূরে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, আপনি এখানে কেন? রঙ্গনের মধ্যে কোনো ভনিতা বা লুকোচুরির ভাব ভঙ্গি পাওয়া গেল না। সে স্বাভাবিকভাবেই উত্তর করলো, তোকে ফলো করছিলাম। কেন? আমার ইচ্ছা। ওহি ছোট ছোট করে তাকায়, আবার জিজ্ঞাসা করে, কিন্তু কেন ফলো করছিলেন? আমার ইচ্ছা। অদ্ভুত, আপনার আর কোনো কাজ নেই? আছে। তাহলে সেগুলো না করে আমার পিছু পিছু কেন আসছিলেন? আমার ইচ্ছা। আপনার ইচ্ছা মানেটা কি? 4 বছর যাবত পিছু পিছু ঘুরছেন, জিজ্ঞেস করলে উল্টাপাল্টা উত্তর দেন। আপনি আসলে চানটা কি আমার কাছে? রঙ্গন গম্ভীর হয়, হঠাৎ করেই বলে ওঠে, আমি যা চাইবো তাই তুই দিবি? না। কড়া গলায় ছোট্ট উত্তর ওহি। তবে জেনে কি হবে? কারণ এটা কোনো নাটক সিনেমা নয়। যখন তখন বাসার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকেন, কলেজের সামনে গিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকেন, সারাক্ষণ ফলো করেন, রিক্সা ঠিক করে দেন, কেউ আমাকে বিরক্ত করলে তাকে ধরে মারেন। এত কিছু কেন করেন জিজ্ঞেস করলেও বলেন আমার ইচ্ছা। আসলে সমস্যাটা কোথায়? যদি ভালোই না বাসেন, তবে অন্য কোনো উদ্দেশ্যে পিছু পড়ে আছেন, অতীতের থাপ্পড়ের প্রতিশোধ নেওয়ার জন্য। কিন্তু প্রতিশোধ নেয়াই যদি আপনার উদ্দেশ্য হতো, তাহলে এতদিন অপেক্ষা করতেন না। রঙ্গন আর উত্তর করল না। আসলে উত্তর করার আর প্রয়োজনই মনে করল না। সে যত উত্তর করবে ওহি তত প্রশ্ন করবে, আর যদি উত্তর না করে তবে ওহিও আর প্রশ্ন করবে না। হলো তাই। ওহি উত্তর না পেয়ে এই বিষয়ে আর প্রশ্ন করল না। কিন্তু তার বড্ড জানতে ইচ্ছে করলো এই লোক আসলে কি চায়, কি বা তার আসল উদ্দেশ্য। মনে সাহস জুগিয়ে আবারও গিয়ে রঙ্গনের মুখোমুখি দাঁড়ালো। চোখে চোখ রেখে শক্ত গলায় জানতে চাইল, ভালোবাসেন আমাকে? রঙ্গন সিগারেটে আরেকটা টান দিয়ে আকাশের দিকে ধোয়া ছাড়ো, বাকি অংশটুকু পায়ের নিচে ফেলে পিষল। অতপর আহির দিকে গভীর চোখে তাকালো। ওহি কিছুটা থতমত খেয়ে গেল। এক হাত দিয়ে আরেক হাত ডলতে শুরু করলো। রঙ্গন তার চোখ থেকে দৃষ্টি সরিয়ে একবার হাতের দিকে তাকালো, পুনরায় আবার চোখের দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হাসল। তার চোখ বলছে অন্য কিছু, অথচ মুখ বলল, না, বাসি না। ভালোবাসেন না? না। ওহির হুট করে রাগ হলো। এই লোকের সমস্যাটা আসলে কি? এতগুলো বছর ধরে পিছু পিছু ঘুরছে, জিজ্ঞেস করেও বলে ভালোবাসে না, তাহলে ফলো করছে কেন? এটা জিজ্ঞেস করেও বলবে আমার ইচ্ছা। ওহি দিন দিন পাগল হয়ে যাচ্ছে। তার মধ্যে কৃতজ্ঞতা বোধ না থাকলে এতদিন সেই রঙ্গনের নামে থানায় জিডি করে আসতো। কিন্তু ওই যে কৃতজ্ঞতা বোধ, যে মানুষটা তাকে বাঁচিয়েছে তার কি করে ক্ষতি করবে? ওহির আর কথা বাড়াতে ইচ্ছে করে না। সন্ধ্যা হয়ে এসেছে, এখন যেতে হবে। কোনো কথা ছাড়াই দ্রুত পা চালিয়ে চলে গেল। রঙ্গন আবারও ওর পিছু নিল। হাঁটতে গরম লাগলেও রিকশায় ওঠার পরে ভালো লাগছে ওহির। সুন্দর ঠান্ডা হাওয়া বইছে, বেশ ভালো লাগছে। যদিও রিকশায় যাওয়ার পরে যেতে দেরি হয়ে যাবে, তবু ওর রিকশায় উঠতেই বেশি ভালো লাগে। বসে বসে ঠান্ডা হাওয়া খেতে খেতে সেই রঙ্গনের সাথে দেখা হওয়ার প্রথম ঘটনা মনে পড়ে গেল। অতীত
এলাকার নামকরা রাজনীতিবিদের ছেলে রফিক পাটোয়ারি ছিল রঙ্গনের বন্ধু। তার বাবার দলের হয়েই কাজ করত রঙ্গন। বয়সে খুব বেশি বড় না হলেও প্রায় 4-5 বছরের বড়। তবুও রঙ্গনের সাথে তার বেশ রমরমা সম্পর্ক ছিল। তবে তাদের মধ্যে এক বিশাল পার্থক্য ছিল। রফিক মেয়ে জাতিকে ভোগ্যপণ্য মনে করত, আর রঙ্গন সে মনে করত মেয়ে জাতি কোনো কাজের না, তাদের ছাড়াও জীবন চলে। এলাকায় একদিন এক অনুষ্ঠানের অতিথি হিসেবে এসেছিল রফিক পাটোয়ারি আর রঙ্গন। অনুষ্ঠান শেষে দুজনেই হাসাহাসি করতে করতে যাচ্ছিল। অন্যমনস্ক থাকায় ভুলবশত ধাক্কাধাক্কি করতে গিয়ে এক মেয়ের গায়ের ওপর পড়ে যায় রঙ্গন। মেয়েটা প্রচন্ড রেগে গালি দিয়ে বসে। রফিক পাটোয়ারি ক্ষেপে মেয়েটার দিকে এগিয়ে যায়। রঙ্গন কোনো মতে তাকে ধরে সেখান থেকে টেনে আনে।